গুড মর্নিং। আজকে 17ই ডিসেম্বর 2024। আমরা কালকে যোধপুর এসে পৌঁছে মেহরাঙ্গার ফোর্ট, যশবন্ত থারা, উমেদ ভবন প্যালেস, ঘন্টাঘর, তুর্জি কি ঝালরা এগুলো দেখে নিয়েছি। তো আজকে আমরা যাব হচ্ছে মন্দর গার্ডেনের ওদিকটা। মন্দর গার্ডেন, পাঞ্চকুন্ড, ছাত্রী এইগুলো মোটামুটি দেখবো। আর বেশি কিছু দেখার নেই, ওই জন্য আমরা একটু লেট করেই বেরোচ্ছি। এখানে বলে নি, এখানে আগের দিন আমি বলেছি যে আমরা যেহেতু দুজন আছি, আমরা স্কুটি নিয়ে নিয়েছি। তো এখানে মোটামুটি স্কুটি অথবা বাইক, বা নেক্সট অপশান হচ্ছে আপনাদের অটো, এবং থার্ড অপশান হচ্ছে রেন্টাল কার। তো সেক্ষেত্রে একটু ভাড়াগুলো আমি বলে দিই, তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। আপনি যদি স্কুটি নেন, পার ডে ভাড়া হচ্ছে 250 টাকা। বাইক নিলে ওটা হচ্ছে 500 টাকা। আর যদি পুরো দিনের জন্য আপনারা অটো বুক করে নেন, আপনাদের মোটামুটি 1000 থেকে 1200 টাকা, একটু বার্গেনিং করে নেবেন অবশ্যই। আর রেন্টাল কার যদি নেন, সেক্ষেত্রে আপনার লাগবে পার ডে 3000 থেকে 3500। এটা আবার সিজন টু সিজন ভ্যারি করে। আছি এখন আপনাদের যদি দেখাই হোটেল ঘুমারে, এটা হচ্ছে হোটেলটা। তো হোটেল ঘুমারের প্লাস পয়েন্ট কিছু আছে, মাইনাস পয়েন্ট কিছু আছে। প্লাস পয়েন্ট এটাই যে গভর্নমেন্ট প্রপার্টি, বুঝতেই পারছেন, সিকিওর অনেক, আর স্টেশন থেকে খুব কাছে। বাট মাইনাস পয়েন্ট ইজ যে রেন্ট লাগছে সেই অনুযায়ী কিন্তু রুম খুব একটা ভালো না। মোটামুটি আমাদের স্ট্যান্ডার্ড রুম নিয়েছে 1700 প্লাস জিএসটি এক্সট্রা। তো সেক্ষেত্রে কিন্তু এসি নেই, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে রুম যে বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন সেটা না, বাট হ্যাঁ থাকার মতো স্পেসিয়াস, স্পেস আছে যথেষ্ট। এর ওপরে ডিলাক্স ক্যাটাগরির হয়, ডিলাক্স ক্যাটাগরিটা মোটামুটি, বাট যে লেভেলের এরা রেন্ট নিচ্ছে সেরকম অ্যাকোমোডেশন না। 2 নম্বর হচ্ছে রুমে কোনো ফুড ডেলিভারির কোনো ব্যাপার নেই। আপনাকে নিচে এসে যে ওদের রেস্টুরেন্ট আছে ওখানেই খাওয়া দাওয়া করতে হবে, চাটা সব ওখানেই খেতে হবে। তো রুম সার্ভিস নেই তেমন সেই অর্থে। তো এইগুলো একটু দেখে নেবেন। এছাড়াও আমি বলবো যোধপুরে বহু হোটেল আছে, হোটেল আপনারা পেয়ে যাবেন। তবে যদি সিজনে আসেন, আগে থেকে একটু কথা বলে বুক করে আসবেন, নাহলে কি হয় বেকার আপনাদের হ্যারাস হতে হবে। এখানে আসবেন, এসে গুচ্ছে টাকা একটা অ্যামাউন্ট বলবে, সেটা আবার বার্গেন করতে করতে পাগল হয়ে যাবেন। তারপর সেটা পছন্দ না হলে অন্য জায়গায় যেতে হবে। তো আমি বলবো অফ সিজনে এলে আপনারা এখানে এসে বুক করুন। আর যদি সিজনে আসেন, সেক্ষেত্রে আপনারা আগে থেকে বুক করে দেখে শুনে আসবেন। তবে হোটেল নেওয়া বেটার হবে। আমার খুব একটা ঘুমার পছন্দ হয়নি, যদিও আমি ছিলাম, আমি রিভিউ দেখে আসিনি, ওই জন্য আমি ছিলাম। বাট আমি ঘুমারের স্ট্যান্ডার্ড রুম খুব একটা রেকমেন্ড করবো না। তো চলুন এখন আমরা বেরিয়ে পড়ি মন্দর গার্ডেনের দিকে। এখান থেকে মন্দর গার্ডেন অনেকটাই ডিস্টেন্স, প্রায় স্কুটিতে 25 মিনিট মতো টাইম লাগবে। এখান থেকে প্রায় 13 কিলোমিটার মতো রাস্তা। আমি বলবো আপনারা পারলে সকাল সকাল মন্দর চলে আসবেন। শান্ত, শীতল, স্নিগ্ধ আমেজের সাথে এই সুবিশাল গার্ডেনটি পুরো ঘুরে দেখতে আপনাদের বেশ কিছুক্ষণ সময় লাগবে। তাই হাতে একটু সময় নিয়েই আসবেন। মন্দর গার্ডেনের এন্ট্রি ফি 20 টাকা মাথা পিছু, এবং পার্কিং চার্জও 20 টাকা। এই গার্ডেনের ভিতরে একটি মিউজিয়াম আছে, সেটি দেখতে হলে আপনাকে আলাদা করে 20 টাকা দিয়ে টিকিট করতে হবে। এখন বাজে 11:30। আমরাই চলে এসেছি মন্দরে। তো যোধপুর সিটি থেকে মন্দর বেশ অনেকটাই দূর, আমাদের ভালোই সময় লাগলো, প্রায় 25 মিনিট মতো সময় লাগলো। মন্দর এই যে গার্ডেন, এই মন্দর নামটাই এসছে অ্যাকচুয়ালি, শোনা যায় যে রাবণের যিনি ওয়াইফ ছিলেন মন্দোদরী, ওনার নাকি বাপের বাড়ি এখানে ছিল। তো সেই থেকেই এই জায়গার নাম হয়েছে মন্দর। আর এই জায়গাটা আর একটা কারণে ফেমাস, সেটা হচ্ছে এই ত্রয়োদশ শতাব্দীর দিকে এখানে যারা রাজা ছিলেন তাদের রাজধানী এখানে ছিল। তো রাজা রাওচুন্ডা বা রাজা রানমাল, এনাদের যে রাজধানী সেটা এখানে ছিল। এবং এখানে একটা ফোর্টও ছিল পিছন দিকে, আমি যদি দেখাতে পারি। এই যে উঁচু জায়গাগুলো দেখছেন, এটা ফোর্টের আর কি বাউন্ডারি। ফোর্টটা নষ্ট হয়ে গেছে,
তো ফোর্টটা আর নেই, ওই জন্য ফোর্ট দেখানো যাবে না। তো সেই সময় তাদের রাজধানী ছিল এখানে। পরবর্তীকালে রাজা রাও যোধা রাজধানী স্থানান্তরিত করেন, সেটা আমি আগেই বলেছি মেহেরাঙ্গার ফোর্টের ওখানে। তো এখানে দুটো টাইপের জায়গা আছে, আমি যদি দেখাই, এই যে এইগুলো দেখছেন এইগুলো হচ্ছে সব মন্দির, এই সাইডগুলো সব মন্দির। আর আমার ঠিক উল্টো দিকে এইগুলো সব স্মৃতিসৌধ, বিভিন্ন রাজাদের স্মৃতিসৌধ। তো জায়গাটা অনেকটাই পুরনো, ওই জন্য মন্দিরগুলো সব পুরনো হয়ে গেছে, বাট ভালোই মেনটেন করেছে, মানে ওয়েল মেনটেন করেছে। তো চলুন আমরা ধীরে ধীরে এই মন্দিরগুলো দেখে নিই। মন্দিরে অবশ্যই জুতো পরে উঠবেন না, জুতো খুলেই যেতে হবে। এক তো প্রাচীন মন্দির, দুই হচ্ছে আমাদের হিন্দুদের মন্দির, সম্মান তো জানাতেই হবে। যাই হোক, তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। মন্দিরগুলির সৌন্দর্য অপরূপ, যদিও মন্দিরের ভিতরে কোনো দেবদেবীর মূর্তি আমাদের চোখে পড়েনি। মন্দিরগুলির পিছন দিয়ে এরম একটি সোজা রাস্তা চলে গেছে, যেটি দিয়ে কিছু দূর এগোলেই আপনারা মিউজিয়ামের সামনে এসে পৌঁছাবেন। এখানে বলে রাখি, মিউজিয়ামের ঠিক সামনেই একটি ফুড কোর্ট আছে, আপনারা চাইলে সেখানে কিছু খেয়ে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা চলে এসেছি মন্দিরের মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে পার পার্সন। তো এই পুরোটা যেটা দেখছেন এটা হচ্ছে মিউজিয়াম, এই দিকটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে এন্ট্রি করতে হবে আপনাদের। পরে ওই সাইডে যাবেন, ওইখানে বিভিন্ন পুরনো শিলালিপি আছে, মানে আকবরের সময়ের বা 9th সেঞ্চুরির এত পুরনো শিলালিপি এবং বিভিন্ন মূর্তি আছে, ওগুলো অবশ্যই দেখবেন। দেখে আপনারা এই জায়গাটা চলে আসবেন। এই জায়গাটা বিভিন্ন পাখির মূর্তি করে রাখা হয়েছে, এগুলো দেখতে পারেন, নাও দেখতে পারেন, নর্মাল। এটা দিয়ে উপরে যাওয়া যায়, উপরে অনেক ছবি টবি আছে, ওগুলো দেখবেন, ওগুলো বেশ ভালো লাগবে। আর এই জায়গাটা, এটা হচ্ছে জানানা মহল, মানে আগে এখানটায় রানীরা থাকতেন, এখন এটাকে মিউজিয়াম করে দিয়েছে। এখানে যোধপুরের সাধারণ মানুষের জনজীবন বা রাজাদের রহন সহন এইগুলো সব দেখানো আছে। ওভারঅল মিউজিয়ামটা খুব সুন্দর, দেখবেন, আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে। মানে আমি রেকমেন্ড করবো যে এখানে এসে অবশ্যই দেখবেন। মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই এরম একটি স্থান আছে, যেখানে বিভিন্ন দেবদেবীর অনেকগুলি স্ট্যাচু করে রাখা আছে। চাইলে একবার চোখ বুলিয়ে নিতে পারেন, বেশ ভালোই লাগবে। খুব একটা সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম এবং এগিয়ে চললাম আমাদের পরবর্তী দ্রষ্টব্য পঞ্চকুণ্ড ছাত্রীর দিকে। মন্দির থেকে ডিস্টেন্স 5 কিলোমিটার মতো, সময় লাগে 15 থেকে 20 মিনিট। অফবিট এবং সিটি থেকে বেশ দূরে এই সব জায়গাগুলি ঘুরে দেখার জন্য ফুল ডে কোনো অটো বুক করে নেওয়াই বেস্ট হবে বলে আমার মনে হয়েছে।
এখন আমরা চলে এসেছি পঞ্চকুণ্ড ছাত্রীতে। এটা অ্যাকচুয়ালি আগে মানে যখন রাজপরিবার মান্ডোরে থাকতো তখন এই জায়গাটা সমাধিস্থল ছিল। পরবর্তীকালে তো আপনারা দেখলেন যশবন্তারাতে রাজাদের সমাধি দেওয়া স্টার্ট হয়ে যায় যখন সর্দার সিং ওই জায়গাটা বানিয়েছিলেন। তার আগে এই জায়গাটা রাজাদের সমাধিস্থল ছিল। এখানে মোটামুটি এইগুলো হচ্ছে ছাত্রীয়া যেগুলো এই করা আছে, এরকম 46টা এরকম ছাত্রীয়া আছে। তো এই হচ্ছে জায়গাটা। মোটামুটি মান্ডোর গার্ডেন থেকে এটা ওই ধরুন 3.5-4 কিলোমিটার, বেশ 9-10 মিনিট মতো টাইম লাগলো। ভালো জায়গা, এমনি খুব ভালো, তবে মেনটেন ঠিকঠাক করে হয় না। বুঝতেই পারছেন রাজাদের শ্মশান এত দূরে, তার মধ্যে রাজপরিবার এখন এখানে থাকে না, কিছু না, তো ওই জন্য কোনোভাবেই কিছু মেনটেন হয় না। নর্মালি পড়ে আছে, পাখির ঘুঘুর বাসা হয়ে আছে, এই আর কি। দেখতে সুন্দর আর ঐতিহাসিক জায়গা। তো এই হচ্ছে ব্যাপার। এখানে প্রবেশ করার জন্য কোনো রকম এন্ট্রি ফি বা পার্কিং চার্জ লাগে না। আমাদের পরবর্তী দ্রষ্টব্য কৈলানা লেক। এখান থেকে ডিস্টেন্স মোটামুটি 16 কিলোমিটার মতো, সময় লাগে 25 থেকে 30 মিনিট। যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর এবং নির্জন। বেশ লম্বা পথ পাড়ি দিয়ে এসে ফার্স্টে একটু জিরিয়ে নিয়েছিলাম আইসক্রিম আর স্যান্ডউইচের সাথে। আমরা এখন চলে এসেছি কৈলানা লেক। কৈলানা লেক যোধপুর থেকে মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার। তো এখানে ইটসেলফ লেকের জন্য কোনো এন্ট্রি টিকিট নেই, বাট আপনারা যদি বোটিং করতে চান, এদিকে দেখুন বোট আছে। বোটিং করতে চাইলে নর্মাল বোট হচ্ছে 120 টাকা, আর স্পিড বোট যদি অ্যাভেল করেন তাহলে 250 টাকা পার হেড। এই লেকটার হিস্ট্রি যদি আমি বলি সেক্ষেত্রে এটা 1872 সালে প্রতাপ সিং তৈরি করেছিলেন। এটা কিন্তু ন্যাচারাল লেক না, এটা ম্যানমেড লেক। তো এই জায়গায় একটা সময় ভীম সিং আর তখ্ত সিং, ভীম সিং এর প্যালেস ছিল একটা, আর তখ্ত সিং এর একটা গার্ডেন ছিল, তো ওটা ভেঙে নষ্ট করে তারপর এই লেকটা তৈরি করেছিলেন প্রতাপ সিং। তার মেন কারণ যেটা, সেটা হচ্ছে জলকষ্ট। তো ওই জলকষ্ট মেটাতে যোধপুরের মানুষদের জন্য যাতে খাবার জলের অভাব মেটে ইত্যাদি ইত্যাদি, এইসব কারণে এই লেকটা তৈরি করেন। এই লেকটা বিশাল বড়, মোটামুটি 840 স্কোয়ার মিটার জুড়ে এই লেকটা। এবং এই লেকটা হাতি ক্যানেলের মাধ্যমে, ইন্দিরা গান্ধী যে মেন ক্যানেল আছে তার সঙ্গে যুক্ত, ওইটা দিয়েই জল আসে। ফলে যোধপুরের যে জলকষ্ট ওটা এই লেক দিয়ে বুঝতেই পারছেন মিটেছে। খুব বিশাল সুবিশাল লেক, শীতকালে বেশ ভালো লাগে। আর এখানে প্রচুর পরিযায়ী পাখি আছে, আমি দেখাতে পাচ্ছি না কিনা জানি না। এই সাইড গুলো প্রচুর পরিযায়ী পাখি আছে, এই দেখুন পাখি উঠছে। এই বোট টোট আছে বলে জলে বসছে না। ওই সাইডটাও দেখতে পাবেন আপনি, ওইখানটাতেও দেখুন প্রচুর পাখি আছে। তো শীতকালে এলে বেশ ভালোই লাগবে সময় কাটানোর জন্য। একটু বিকাল করে যদি আপনারা আসতে পারেন তাহলে ঠান্ডার মধ্যে খুব সুন্দর লাগবে। তবে অনেকটা দূর, তবু আপনারা আসতে পারেন, ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। কৈলানা লেকের খুব কাছে, এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে একটা জিওলজিক্যাল পার্ক আছে, আপনারা চাইলে সেটাও যেতে পারেন। বাট আমাদের আলিপুর জু বা নন্দনকানন দেখার পর আমার মনে হয় না এখানে অত বড় জু পাবো, তো আমি ওই জন্য আর যাচ্ছি না। আমাদের যোধপুরের কাহিনী এখানেই শেষ করছি। এরপরে আবার দেখা হবে জয়সলমীরে। আজকে রাতে ট্রেন ধরে আমরা জয়সলমীরের দিকে যাব। তো চলুন নেক্সট কালকে জয়সলমীর পৌঁছে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। হোটেলে ডিনার সেরে যোধপুরে ইতি টেনে ট্রেন নাম্বার 14087 রুনিচা এক্সপ্রেসে করে আমরা বেরিয়ে পড়লাম রাজস্থানের সোনার শহর জয়সলমীরের উদ্দেশ্যে। জয়সলমীর পৌঁছে কি করলাম, কোথায় থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম, তা থাকবে আমার পরের ভিডিওতে। তাহলে আজকে এখানেই শেষ করছি। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।